দিয়েছে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 দাদা উল্টো ওটা শোনো তাদের রেশন কার্ড রেখে গেছিল রেশন কার্ড থাক পর আমাদের যে দলীয় কার্যালয় সেটা ফিরে পেলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন 2011 থেকে আমাদের এই কার্যালয় তৃণমূল দখল করে রেখেছিল। আমরা সেই টাকাকে মুক্ত করলাম, আমরা আর কি পুনরায় দখল নিলাম। এই অফিস কংগ্রেসের অফিস, সেই জন্য আমরা সৈনিকরা সকলে মিলে এখানে দখল করলাম। কি করলেন? আমরা ঝান্ডা বাঁধলাম, গেটের গোড়ায় ঝান্ডা বেঁধেছি এবং আমরা অফিসের ভিতরে ঢুকলাম। ঢুকে আমরা দেখলাম যে ওদের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো এখনও আমরা অলরেডি রেখেছি। তবে আমরা ওদিকে সময় দেবো, ওরা যাতে বার করে নেয়, আর না হলে আমরা টেনে বার করে ফেলে দেবো। দর্শক, আরামবাগের ভিডিও। টিএমসির পার্টি অফিস ছিল, সেটাকে দখলে নিল কংগ্রেস। দখলে নিল বলতে কংগ্রেসেরই অফিস ছিল, ওটা কংগ্রেসেরই কার্যালয় ছিল, সেটাকে দখল করে নিয়েছিল টিএমসি ক্ষমতায় আসার পরে। কংগ্রেসের তরফ থেকে অনেক আপত্তি করা হয়েছিল, পুলিশকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত, তৎকালীন মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত বলা হয়েছিল, কিন্তু কেউই কর্ণপাত করেননি। এখন ক্ষমতা চলে গেছে, কংগ্রেসও তাদের মতো করে সংগঠন বৃদ্ধি করার চেষ্টা করছে। ব্যাস, সেই পার্টি অফিস কংগ্রেস কর্মীরা তারা কালকে দখল করে নিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে শুনিয়েছি এই পার্টি অফিস দখল নিয়ে যিনি অনেকবারই সরব হয়েছেন, আরামবাগ টিভিতেও বলেছেন, কংগ্রেস নেতা আব্দুল মান্নান সাহেব। তো যখন এটা হলো নতুন করে পার্টি অফিস ফিরে পাওয়া, তো এই মুহূর্তে তার রিয়াকশান সত্যি খুব জরুরি। তো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি আব্দুল মান্নান সাহেবকে। হ্যাঁ, পেয়েছি। মান্নান সাহেব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। সকাল সকাল আপনাকে ধরেছি কারণ আপনি অনেকবার সরব হয়েছেন, আরামবাগ টিভিতেও বারবার উল্লেখ করেছেন যে আরামবাগে আপনাদের পার্টি অফিস টিএমসির লোকেরা দখল করে নিয়েছিলেন। অনেক বলা হয়েছে, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত আপনারা বলেছেন, কিন্তু শোনেননি। অবশেষে সেই পার্টি অফিস আপনারা ফিরে পেয়েছেন, কি বলবেন? কি বলবো, গায়ের জোরে সবকিছু করেছে। ওই অফিসটা আমার কাছে একটা আঁতুড়ঘর আমাদের কংগ্রেসের। আমি 64 সাল থেকে কংগ্রেস করছি, তখনও পপুলেশন চিফ মিনিস্টার, তাকেও দেখেছি ওই অফিসে গিয়ে বসে থাকতেন। আমার সঙ্গে তো সেরকম খাতির ছিল না, আমরা একটা কংগ্রেস কর্মী সাধারণ, দেখেছি ওই অফিসে বসতেন। শান্তিমোহন রায়ের পাশে একটা ছোট ঘরটায় ঘন্টা থাকতেন, রাত্রিবেলা থাকতেন। তারপরে এভাবে চিরকালে হতো। যখন আমি শুনেছি যে ওখানে বিধান রায় নেহরু নাকি গেছেন, তবে ইন্দিরা গান্ধী গেছেন এটা আমি জানি 70 সালের 6ই ফেব্রুয়ারি, যখন রামমোহন কলেজে একটা মিটিং করতে গেছিলেন। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফুটখোলা জিপে ওখানে গেলেন, তারপর ওখান থেকে গাড়ি করে আরামবাগ কংগ্রেস অফিসে এলেন, কর্মীদের সঙ্গে মিট করলেন 70 সালে 6ই ফেব্রুয়ারি। এটা আমি জানি, সেটা আমি নিজেও ছিলাম। তারপর ওই অফিসে সবাই গেছেন, প্রণববাবু থেকে আরম্ভ করে কেউ প্রদেশ কংগ্রেসের কোনো নেতা বাদ যান। ইভেন মমতা ব্যানার্জি যখন কংগ্রেস করতেন তখন ওই অফিসে গেছেন, কংগ্রেসের মিটিং করেছেন, তার যুব কংগ্রেসের মিটিং করেছেন। 2009 সাল পর্যন্ত যখন আমরা কংগ্রেস প্রার্থী, আমাদের যখন লোকসভায় দাঁড়ালো শম্ভু মালিক, তখন ওই অফিস থেকে আমরা মিটিং করেছি। এই অফিস থেকে আমাদের কংগ্রেসে ইলেকশন করেছি। 2011 সালে যখন গোহাটে আমরা প্রার্থী পেলাম, তখন তো জোট হয়েছিল 9 সালে এবং 11 সালে, তখন ওই অফিস থেকে আমরা আমাদের কংগ্রেসের ওখানে যে আমি যখন গিয়ে মিটিং করেছি গোহাটে, আমাদের যে প্রার্থী ছিল জোটের প্রার্থী হতে। তারপর থেকে 11 সালে ক্ষমতা আসার পর থেকে ওইগুলো সব ভেঙে টেঙে দিয়ে আবার 3 নম্বরে পতাকা লাগিয়ে দিল। আমি যেন ওদের জিজ্ঞেস করতে যাবো যে আপনি আসুন না, বসতে পারেন, তো আমি কেন তোদের অফিসে বসতে যাবো? আমি কংগ্রেস অফিসে বসবো, আমি তোদের অফিসে কেন বসবো? না, আপনি বসুন না। একে বলছি অমুক ফ্রেন্ড, ওকে বলছি, কেউ কিছু করেনি। আর তখন ওদের রাজত্ব এসে গেছে, আর সবই প্রায় আমাদের তো কংগ্রেস প্রায় নোয়ার হয়ে গেছে আরামবাগে। বিশেষ করে অনেক বলা খাওয়ার পর যখন কিছু করেনি, তখন আমি কি করবো? আমি তো ওখানে আরামবাগ মিটিং করতে গেলে আমাকে ওই ইন্টারন্যাশনাল বাংলো একটা আছে, ওই পিডব্লিউডি ইন্টারন্যাশনাল বাংলো থেকে ওটা বুক করে নিয়ে আমাকে মিটিং করতে হতো। কোনো জায়গায় বসার জায়গা পেতাম না। কি করবো? এরকম করে অনেকবার বলেছি।
এমনকি রবীন্দ্র সদনে একবার মিটিং করছি, তখন আমাদের সব প্রচুর লোক এসছে, আমাদের সব দিল্লির অবজারভার এসছে, তখন সেখানে একটা কংগ্রেস অফিস ছিলাম, এই যে চলো এই দেখতে পাচ্ছ রবীন্দ্রভবন থেকে ব্লক পাড়ায়, ওটা দেখিয়ে দিলাম। তৃণমূলের পতাকা দখল করে নিচ্ছে। আমি মমতা ব্যানার্জিকে পার্সোনালি চিঠি লিখেছিলাম, দেখেছিলাম, চিঠির তো উত্তর তো কোনোদিন কারো দেয় না। তারপর আমাকে হচ্ছে মুকুল রায়ের সঙ্গে কথা বলো না, মুকুল রায় বলছে আমি কি করবো, ওদের যত নেতাকে বলি সবাই বলছে না দেখছি দেখছি, কেউ দেয় না। আমি লিডার অফ দি অপোজিশনের পরে মুকুল বললাম, তার আগে বলতে আমি ট্যাক্স দিতাম ওখানে, খাজনা সব দিয়েছি, আমি মিউনিসিপালিটি ট্যাক্সও দিয়েছি, সে আমাদের প্রভাত ভট্টাচার্য মারা গেছেন, সব টাকা দিয়ে সব জমা দিয়ে যেতাম। তো তারপর সব নিত, আমাদের ইলেকট্রিক বিলও তখন দিতাম আমরা। তারপর ইলেকট্রিক বিল আমাদের কাছে আসেনি, সব কংগ্রেসের নামে ইলেকট্রিক বিল ছিল তখন। তারপর একটা টেলিফোন ছিল তখন, ল্যান্ডলাইন টেলিফোন, তো ওখান থেকে আরম্ভ হতে টাঙ্ক কল হতো, তখন তো আর সব ডাইরেক্ট টেলিফোন ছিল না, সেই টেলিফোনটা আমরা বিল দিতাম ওখানে, আমাদের টেলিফোনটাও ছিল, টেলিফোনের লাইনটা কেটে দেয়, কেন বিল টিল দিই না আমরা। তো অনেকবার বলার পরে যখন কিছু কিছু দিচ্ছেন আর কি করবো, হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম। এখন পরিবর্তনের হাওয়াতেও তারা নিজেরাই পালিয়ে গেছে, যারা আমাদের দখল করেছে সব, সব যে আমাদের হুগলি জেলায় যতগুলো অফিস ছিল সবই দখল করে নিয়েছে, শুধু এই অফিসটা দখল করতে পারেনি। সারাফুলিটা এটাও চেষ্টা করেছিল, এটা কোর্টে গিয়ে ইনজাংশন দিয়ে এটা তালা ঝুলিয়ে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে আবার ক্লিয়ার করে নিলাম, নিয়ে সেই অফিসটা বসছি। সমস্ত আমার আরো চাপ দায়িত্ব অফিস হচ্ছে হরিণ মোড়ে, যে দেখবেন সামনে যে অফিসটা, ওটা সলিল সেন বলে বর্দা আমাদের দিয়েছেন মৌখিক ভাবেই, যেটা কংগ্রেসের অফিস করে, আমি তো কংগ্রেস করে আমার এই যে সেটা দখল করে নিল সব বাবরা। মানে আবার যারা গায়ের জোর, ওদের কোনো নিয়ম কানুন বলে কিছু নেই, সব দখল করে নিয়েছিল। এখন তো সব তো পালিয়ে গেছে, সব কোথাও ঠিকতে পারছে না, যা অপরাধ করেছে, যা চুরি চামারি করেছে, কোমরে দড়ি পরে ঘোরাচ্ছে, সব এখন লজ্জায় হচ্ছে। অনেকবার তাতেও বলেছে, আমি বলেছিলাম দেখ আমি চাই না যে আমি নিজে থেকে দখল করে নিই, ওদের বলেছি তৃণমূলের অনেক নেতাকে, বলছে আমি একা নয় সবাই আছে, আমি কি করবো, সব গোপনে রয়েছে। তা আমি তারপর পুলিশকে বলা হয়েছিল, ওরা বললেন তোরা পুলিশের সঙ্গে কথা বলে গিয়ে কর, কারণ মুখ্যমন্ত্রী বলিস, এখনকার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে কোনো অফিস কেউ জবরদখল করতে, সিপিএমেরই হোক কংগ্রেসের হোক যারই হোক, জবরদখল করে রেখেছে সেই জবরদখল তারা নিয়ে নেবে, তাদের ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন, ওদের তো ছেড়ে দেওয়ার মতো কেউ নেই। তখন আমি ওদের বলেছিলাম যে তুই এক কাজ কর, ওখান থেকে পুলিশকে জানিয়ে কি ওদের সম্পত্তি আছে দেন, ওরা এখন দোতলা করে নিয়েছে। হ্যাঁ, তো তো আমার তো কোনো পারমিশন নেই, তোমার দোতলা করে দিয়েছে, কংগ্রেসের পারমিশন তো নেবে, কংগ্রেস কার্যালয় বলে লেখা আছে পর্যাতে। হ্যাঁ, তো সেটা করে না, জানো, আর ওদের যা জিনিসপত্র আছে পুলিশকে বলো যে এগুলো আছে, এগুলো দেখো, ওরা যদি নিয়ে যায় নিয়ে যাবে। হ্যাঁ, তো এই অবস্থায় করে কালকে আমাকে ছেলে বললো যে আমরা সব দখল নিয়েছি, আমরা এবার বসবো, আমাদের ছেলে তো আস্তে আস্তে সংগঠনের এবার আমাদের বাড়ছে, ছেলে বসবে। তারা খুব দুঃখ হলো, যে আমি ছেলের হাতে আমি চাবি আমি ছিল, সে একটা চাবি দিয়েছিল। একটা কথা বলা হয় যে এটা নাকি আপনাদের কংগ্রেসের কেউ লিখে দিয়েছিলেন টিএমসি কে। না, কেউ লিখে দেন, কে লিখবে কে, কংগ্রেস কার্যালয় আছে, কংগ্রেস ছাড়া কে লিখবে, লেখা তো পর্চাতে আছে কংগ্রেস কার্যালয়, নাম শান্তিমোহন রায় আছে, এই কারণে যখন আমাদের বিধান ভবন ওটা কংগ্রেসের নামে নেওয়া ছিল, জাতীয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি নিয়েছিল অরুণ মৈত্র, নিয়েছেন, এটা হয়, এটা তৃণমূলের নিয়ম হচ্ছে একটা নামে রাখতে হয়, সে শান্তিমোহন রায়ের নাম, যার ফলে তো সেইটা তো শান্তিমোহনের তো 87 সালে মারা গেছেন, তারপরে তো কংগ্রেসের কার্যালয় আছে, শান্তিমোহন রায় 87 সালে মারা গেছেন, সে 27 সালে তো কংগ্রেসের কার্যালয় ছিল, সবসময় ইলেকশনটা আমরাই করেছি ওখান থেকে। আমার নিজের ইলেকশন আরামবাগে যখন আমি 82 সালে দাঁড়িয়েছি, 27 সালে দাঁড়িয়েছি, ওখানে মিউনিসিপালিটি দাঁড়িয়েছি, সবসময় ওখানেই মিটিং করেছি, ওই তৃণমূলের লোকেরা কংগ্রেসের তখন ছিল, ওখানেই মিটিং করেছি। কিন্তু তার কি হলো, কারণ নামে একটা সম্পত্তি নেই, সম্পত্তি কংগ্রেসের নামে, এবার সেই সময় ট্যাক্সও দিই, আমরা ইলেকট্রিক বিলও কংগ্রেসের নামে দিয়েছি তখন। তারপর তো ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ করেছি, আমি ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছি, দখলই নিতে পারছি না, কি করে আমি ট্যাক্স দেবো। প্রভাত ভট্টাচার্য এটা করতেন, আমাদের মারা গেছেন ভদ্রলোক। তো এই যে যে ছেলেটার কাছে চাবি ছিল, সেই ছেলেটা চাবি খুলে দিয়েছিল, সব বিটে করলো, পরে সব তৃণমূলে চলে গেছে, বলেছে আমি চলো চলো না আমরা ঢুকছি বলে ঢুকিয়ে দিচ্ছি। আর এতে তো হতে পারে না, সব তৃণমূলের লোকেরা এসে বলে আমরা চলো ঢুকছি, এটা গায়ের জোরে করেছে, সব জায়গাতেই যা করেছে, আমাদের হুগলি জাতে অনেক করেছে, এখনো অনেক সবই বাকি আছে, আমরা তুলবো আস্তে আস্তে। পান্ডুয়ার অফিসে তাই করেছিল, সেটা এখন নিতে পারছে না। তো এরকম সব জায়গাতেই ওরা এগুলো, জাঙ্গিপাড়াতে একটা ওই ইয়েতে মুন্ডলিকাতে আমাদের অফিস ছিল, সে অফিসটা দখল করলাম, আমি নিয়ে এসে অফিসে উদ্বোধন করেছিলাম কংগ্রেসের, সে অফিসটা দোতলায় করেছিলাম। এবার তৃণমূলের ছেলে বললো দাদা এক কাজ কর না, একটা পোর্শন আমাদের একটু কাজ করতে দিন না, আমরা তৃণমূল করছি। তা আমি ঠিক আছে কর, একটা পোর্শনের কাজ কর, কিন্তু কংগ্রেসটা না দাদা আমরা এদিকে কংগ্রেসের পতাকাটা করবো না, ওইদিকে আমরা ওইদিকে দরজা আছে করবো। আমি ঠিক আছে, সেটা পুরোপুরি দখল করে নিল, আমাদের সাথে মেরে ধরে তাড়িয়ে দিল। এখন সেটা আবার আমরা নিয়ে নিয়েছি মুন্ডলিকাতেও। তো যেগুলো সব গায়ের জোরে নিয়েছিল, সেগুলো এখন যারা গায়ের জোর ফুরিয়েছিল, আজকে ভগবান এমন তাদের করে দিয়েছে উপরওয়ালা, আজকে তারা নিজেরা গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে এখন। আজকে মুখ্যমন্ত্রী সে আওয়াজও নেই, তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকে দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হচ্ছে, সব লোকে ডিম ছুটছে, করছে, এইসব দেখতে পাচ্ছেন। তো আমি তো হেরে গেছি, আমাকে তো কেউ ডিম ছড়ে নেই,
আমি তো হেঁটে গেছি, রাস্তা দিয়ে যাই, আমি তো কোনোদিন সিকিউরিটি নিয়ে নিই, লিভ দ্য অপারেশন থাকার জন্য সিকিউরিটি নিয়ে নিই। আমি ট্রেনে গেছি, লঞ্চে পার হয়েছি, কেউ তো আমাকে গায়ে টিটকারিও দেয় না। হ্যাঁ, কোন জায়গা করে দেয়, আপনি বসুন আপনি বসুন, এই তো। তো এই দেশে এই এমন অপকর্ম করেছে আজকে, তার ফল পেতে হচ্ছে ওদের। আর শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, ও সব জায়গাতে এই সব যারা গায়ের জোরে করেছে সেসব কেস ফাইল ওপেন করছে, যেমন তামান্নার কেস, আনিসের কেস, সব ক্ষেত্রে যেগুলো সব অন্যায় ভাবে করেছে তৃণমূল ক্ষমতায় থাকার পরে, যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলো প্রতিবাদ করে এখন সেগুলো ফাইল করছে, কোনো রাজনীতিও দেখছে না। এবং সবই তো ভাই মুসলিম ক্যান্ডিডেট। এত মুসলিমের মসিহার যিনি ছিলেন তিনি তো এইগুলো সব খুন করেছিলেন। আমাদের নাসিরুদ্দিন কেসও তাই হবে। ধনেখালি যে নাসিরুদ্দিনকে পুলিশ লকআপে মারলো, তার কিছু শাস্তি হলো না, সব হবে এখন ফাইল ওপেন করবে। ধন্যবাদ যে শুভেন্দুকে, যে মুখ্যমন্ত্রীকে, বর্তমান মুখ্যমন্ত্রীকে, যে সে সমস্ত, সে মুসলিম হোক হিন্দু হোক সবগুলো কেসগুলো সে ফাইল ওপেন করে জাস্টিস দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের রাজ্যের প্রাপ্তি, আমরা সেগুলো পাবো এবং আশা করি রাজনীতির বিরোধ থাকবে। সিপিএমও কোনোদিন ওই অফিস দখল করতে পারেনি। আমাদের ছেলেরা অনিল বোসের অত্যাচারের গ্রাম ছাড়া হয়ে এসে ওই অফিসে আশ্রয় নিত, কিন্তু ওই অফিস তো ফাঁকা জায়গায় ছিল, ব্লক পাড়ায় তো আমার তো বাড়ি ছিল না, ব্লকের কয়েকটা কোয়ার্টার আন্দিমহলের সব বাড়ি টাড়ি পর্যন্ত ছিল না, কিন্তু সেখানে আমাদের ছেলেরা ওখানে সেলটা নিত। আমি তাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম, ওখানে রান্না হতো আমাদের। সবের পাশে ঘরটা দেবেন। এখন তো কালি জালি উঠে গেছে, রং টং ওরা করে দিয়েছে, বাথরুম একটা আছে, সব ওখানে ব্যবহার করতাম। টিউবওয়েল একটা খারাপ হয়ে গেছিল, আবার সেই টিউবওয়েলটা আমরা পাল্টিয়ে দিয়েছিলাম একবার। কিন্তু তারপরে তো সব ওরা দখল করে নিয়ে যা খুশি তাই করেছে এখন। কারণ আমরা আবার নিয়েছি, আমরা বলেছি আমাদের যেটুকু শক্তি আছে সেটুকু দিয়ে আমরা কংগ্রেস অফিসটা বসবো, আমাদের ছেলেরা বসবে, আমাদের সব ছেলেই বসবে। আর বিশেষ করে আরামবাগ এখন জেলা হয়ে যাচ্ছে, ওটা আরামবাগ জেলা কংগ্রেসেরই অফিস হবে, মহকুমা কংগ্রেসের কার্যালয় হবে না। সে আমাদের প্রদেশ থেকে লিখে দেবো, যা হবার সে করে দেবে। এটা হান্নান সাহেব, আমি আরেকটা বিষয় বলে শেষ করব, মানে জেনে শেষ করব, সেটা হচ্ছে যে আপনি তো দেখেছেন তারাতলাতে যে ঘটনা ঘটলো, সত্যি এটা কাদের পাপের ফল। আর উদ্ধার কার্য যেভাবে এবার চালানো হয়েছিল, তৎক্ষণাৎ সেনাকে ডাকা, রেল দপ্তরকে ডাকা, এই যে একসঙ্গে কাজ করার ফলে উদ্ধারের যে গতি, যেটা দাবি করা হচ্ছে যে এর জন্য অনেকের প্রাণ বাঁচানো গেছে, সবাইকে বাঁচানো যায়নি, তো আপনি কি বলবেন? না, আমি একটা জিনিস দেখছি মুখ্যমন্ত্রীকে, ওর কাজের ধারা দেখে, যে ও কিন্তু এই যে ডবল ইঞ্জিন বলেছে, ডবল ইঞ্জিন সত্যি যে কোনো কাজগুলোকে, ধরুন আমাদের চিংড়িঘাটা রেল প্রকল্প বন্ধ ছিল, মেট্রো রেলের ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়া বন্ধ ছিল, ও কিন্তু এখন জায়গা দিয়ে দিচ্ছে। বিএসএফ এর জায়গা দরকার ছিল, বিএসএফ কে জায়গা দিয়ে বর্ডার গুলো তাদের বেড়া দেওয়ার চেষ্টা করছে। ফলে সঙ্গে সঙ্গে যেটা কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার শুধু ঝগড়াই করতো আগে, এখন ঝগড়া না করে আমাদের পারস্পরিক সহযোগিতা নিয়ে যেভাবে কাজ করছে, অনেক উন্নয়নমূলক কাজ করছে। আমি সেদিন ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, গত বুধবার দিন, আমি বুধবার মঙ্গলবার দিন দেখা করতে গেছিলাম। আমি ওর সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ পর্যন্ত কথা বলছিলাম। তো আমি দেখলাম ওর মানসিকতা যেটা, সেটা হচ্ছে কিন্তু একটা ট্রু ডেমোক্রেট হিসাবে এখন কাজ করতে চাইছে। এবং সেটা, তাকে তো সবাইকে সহযোগিতা করতে হবে, ও একাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে না। ওর দলেও অনেক কিছু সব ঢুকে গেছে এখন, ওই সব আবার সেই দাগি মালগুলো এখন সব, আমি বলছি নর্দমার কিট, এরা নর্দমার জল, এরা আবার সব ঢুকে যাচ্ছে ওখানে। আমি কি বলেও দিচ্ছ ভাই, নর্দমার জল এলে কিন্তু সেটাকে, গঙ্গাকে অপবিত্র করেছে, আর সে রূপোর থালা বাটি গ্লাস দিয়ে কিন্তু খাওয়া যায় না, হাত ধোয়া যায় না নর্দমার জল। তো সেটা একটু সাবধানে থাকতে হবে, আস্তে আস্তে করে বলেছি, ও আস্তে না। তো সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আজকে তারাতলার যে ঘটনা হচ্ছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এখন কেঁচো থেকে সাপ বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে যে লোকটা ওখানে সমস্ত, মানে মানে দ্বিতীয় কালীচরণ নাকি একটা নাম হচ্ছে সব, এবং সে হচ্ছে মেয়রের আবার খাস লোক, কারণ মেয়রেরও উপরে ক্ষমতা তার, যে এই যে সব ক্ষমতার অপব্যবহার গুলো করেছে, টাকা লুট করেছে কিন্তু মানুষের জীবনগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে। এটা তো আরো মহাপারাধ। টাকা চুরি করলে চোরকে ঠিক আছে, আমাদের একটা কথা আছে না, যে টাকা চুরি করলে কিছুটা সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, মানি ইজ লস, সামথিং ইজ লস, এটা আমরা বলি না, নাথিং ইজ লস। কিন্তু বাকি যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সেটা এভরিথিং ইজ লস্ট। এখানেও ঠিক তাই হয়েছে, যে যেভাবে ওরা ওই সব কারবার করেছে, এগুলো তো শুনতে মানে নিজেদের গা শিউরে উঠছে, এরকম একটা ভদ্র দেশে, একটা গণতান্ত্রিক দেশে একটা মহিলা মুখ্যমন্ত্রী এইভাবে কাজ করে, মহিলাদের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করে, আর এত বুক ফাটিয়ে সব কথা বলতো। আজকে এমনই কাজ করেছে, সে লজ্জায় যেতে পারছে। পপুলেশনে তো হেরে গেছিলেন, পপুলেশনকে কেউ ডিমও ছড়েনি, কিছু ছড়েনি। পপুলেশনকে তখন ব্যঙ্গ করে বামপন্থের লোকেরা যেহেতু খাদ্যাভ্যাস পাল্টে বলছিল, কাঁচা কানা এগুলো কাঁচকলা টাঙিয়েছিল, কিন্তু পপুলেশনের গায়ে দিতে যায়নি, পপুলেশনের গায়ে হাত দেয়নি কেউ, এবং শ্রদ্ধার সঙ্গে পপুলেশনকে শ্রদ্ধা করেছে। তার সঙ্গে রাজনৈতিক বিরোধ হয়েছে। অজয় মুখার্জি জিতেছেন, পপুলেশন ওখানে রয়েছেন, আরামবাগে রয়েছেন, তাকে কিন্তু করেননি। তা আজকের মুখ্যমন্ত্রী 11 বছর 15 বছরের মুখ্যমন্ত্রী,
তার এমন অবস্থা হলো রাস্তায় বেরোতে পারছেন না, তার ভাইপো বেরোতে পারছেন না, তার এমএলএরা বাইরে বেরোতে পারছে না, তার এমপিরা বাইরে বেরোতে পারছে না, তার কোনো নেতা বাইরে বেরোতে পারছে না। কেন কেন এটা হচ্ছে আজকে ভেবে দেখতে হবে। এখনো তার কিছুটা যদি লজ্জা শরম থাকে, অন্তত মানুষের কাছে ক্ষমা চায় না, যে আমি যা করেছি অপরাধ করেছি, আমি আর জীবনে এরকম করবো না, তো দেখুন তাও তুমি এখন করেছেন নির্বাচন মানি না, তার অথবা আমি শপথ অনুষ্ঠানে যাবো না, আমি সব করবো না, এই ব্যঙ্গ করছে। যার তার অযোগ্য লোক উপর একটা কথা আছে যে অযোগ্য লোক যদি শীর্ষাসনে বসে সেই সে খুব অমঙ্গল হয়, এটা আমাদের তাই হয়ে গেছে। আর অযোগ্য লোককে তখন আমিও ওর পক্ষে ছিলাম, আমি নমিনেশন না পেয়েও ভেবেছিলাম সিপিএম কে হারাতে হবে, কারণ আরামবাগে অনিল বোসকে দেখে আমার তখন সিপিএম এর বিরুদ্ধে একটা ছিল, তার অত্যাচার এত ভয়াবহ হয়েছিল, ভয়ঙ্কর হয়েছিল, যে আমাকে তখন প্রাণ বাঁচাতে আরামবাগ থেকে চলে আসতে হয়েছে। আমি কোনো ছেলে প্রাণের বিনিময়ে নেতা হতে চাইনি, বলেছিলাম কিচ্ছু করতে হবে না বাবা, চুপচাপ বসে থাকো, হ্যাঁ তুমি এখন প্রাণ বাঁচাতে পারবে না, ওদের কেউ কিছু বলতে হবে না। আমার বাড়িতেও হামলা করেছিল অনিল বোসের লোকেরা, হ্যাঁ। তো তখন কিন্তু সেই অবস্থা থেকে বেরছিলাম যে মমতা অন্তত একটা শেল্টার দেবে, মানুষকে রিলিফ দেবে, কিন্তু দেখলাম সে তো আর একটা হাতমাত তাড়া থেকে উন্মাদকে নিয়ে চলে এলাম, সে আরো গোলমাল শুরু করে দিল। এই জন্য সেই হাত থেকে বাঁচার জন্য এবার ক্ষেত্রে আজকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আজকে মানুষ তার প্রতিক্রিয়া দেখাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বাইরে কোথাও যেতে পারছেন না, আজকে মুখ্যমন্ত্রী সেই লোককে নিয়ে মিছিল করতে পারছেন না, সব ওই সিভিক পুলিশ এইসব নিয়ে সব যেত, সব তার মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন। তো এটা একটা এত বড় লজ্জা। কেন আমি এখন শুনছিলাম আর কিছুদিন আগে একটা মিউনিসিপালিটি এসেছিল আমার কাছে, আমি এগুলো মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি, যে মিউনিসিপালিটি তাদের স্টাফদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, কাজ করিয়েছে, 100 টাকা করে 170 টাকা করে দিয়েছে, কিন্তু তাদের নামে খাতায় অ্যালট হয়েছে 300 কত টাকা করে, যা গভর্নমেন্টের নিয়ম, কিন্তু তাদের টাকা দেয়নি। এই টাকা যারা মেরেছে সব মিউনিসিপালিটি প্রায় এরকম, তো সেগুলো যারা মেরেছে তাদের তো ব্যবস্থা নিতে হবে। আবার কোন কোন মিউনিসিপালিটি নিজের ছেলেকে অন্য মিউনিসিপালিটিতে দিয়েছে, চাকরি দিয়েছে এটা আইন বাঁচাবার জন্য, আবার সেই মিউনিসিপালিটি চেয়ারম্যানের চাকরি করে দিচ্ছে। এইসব করে এরা দুর্নীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। সবাই চোর, মানে এখন তৃণমূলের, মানে যদি বলেন যে সবাই চোর, এরকম কোনোদিন দেখা যায় না, সিপিএম এর আমলেও দেখা যায় না, কংগ্রেসের আমল তো নয়। তো এখন দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছে সেখানে তৃণমূলের কোনো না কোনো নেতা চুরি করছে, সব যা খুশি তাই করছে। এখন তার মানুষ তার দিচ্ছে। একেবারে Thank you. একেবারে অসংখ্য ধন্যবাদ মান্নান ভালো সাহেব থাকুন। আপনার আপনি ভালো থাকুন, আপনার অনেক দেখি, আমি চ্যানেলগুলো দেখি, ভালো লাগে, সমালোচনাও করেন, ভালো লাগে। ভালো থাকবেন, ভালো থাকবেন, Thank you. শরীরের দিকে নজর রাখবেন, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক শুনলেন আব্দুল মান্নান সাহেব, প্রবীণ নেতা, উনি ওনার রিয়াকশন ব্যক্ত করলেন। অনেকবার বলেছেন আরামবাগ টিভিতে যে আমাদের অফিসটা জোর করে দখল করে নিয়েছে আরামবাগে, এটা হচ্ছে ব্লক পাড়া আরামবাগের সেখানে, তবে সেই অফিস তারা আবার নতুন করে দখলে নিলেন, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এইভাবে জবরদখল করে কিন্তু রাখা যাবে না। আর মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও উনি কথা বললেন, উনি ধন্যবাদ জানিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, মানে সত্যি বাংলার উন্নতি ঘটানোর ক্ষেত্রে একটা বড় ব্যাপার, সেটা উনি কিন্তু মানছেন। দর্শক বলবেন যা বলার, যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।